স্পিকিং অ্যাট বিক্রমপুর কনফারেন্স, মানে বিক্রমপুরের যে কনফারেন্স হয়েছিল, সম্মেলন হয়েছিল। স্পিক মানে বলা, স্পিকিং মানে বলে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় এগুলোকে। স্পিক মানে বলা, স্পিকিং মানে বলে। তাহলে স্পিকিং মানে বলে অ্যাট বিক্রমপুর কনফারেন্স মানে বিক্রমপুরের সম্মেলনে ইন 1915 মানে 1915 খ্রিস্টাব্দে বোস সেট, বোস বলেছিলেন, মানে বিক্রমপুরের সম্মেলনে বোস কী বলেছিলেন? অ্যাট দ্য টাইম মানে এই সময়ে সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস, সেন্ডিং মানে পাঠানো, এটাকে জেরান্ড বলা হয়, ঠিক আছে? সেন্ড মানে পাঠানো, সেন্ডিং মানে এটাকে নাউন করছে জেরান্ড। তাহলে সেন্ডিং চিলড্রেন মানে বাচ্চাদেরকে পাঠানো, টু ইংলিশ স্কুল মানে ইংলিশ স্কুলে, ইংলিশ মিডিয়ামের স্কুলে বাচ্চাদেরকে পাঠানো ওই সময়কালে, অ্যাট দ্য টাইম মানে ওই সময়কালে, ওয়াজ আ প্রিভিলেজড স্টেটাস সিম্বল। ওয়াজ মানে ছিল, আ প্রিভিলেজড, প্রিভিলেজড কথাটার মানে হচ্ছে বিশেষ সুবিধা প্রাপ্ত। তাহলে একটা ছেলে মেয়েকে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো হয়, সেটা হচ্ছে একটা বিশেষ সুবিধা প্রাপ্ত, যে আমরা হচ্ছে সাধারণ মানুষের মতো নয়, আমরা সাধারণ মানুষের থেকে উপরে, এইরকম একটা স্টেটাস সিম্বল ছিল। স্টেটাস মানে কি? পদমর্যাদা, আর সিম্বল মানে প্রতীক বা চিহ্ন, ঠিক আছে? আচ্ছা দেখ, এখনও তোরা দেখে থাকবি যে কোনো ছেলে মেয়ে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তার বাবা মা একটু আলাদাই অহংকারে থাকে, তাই তো? যে আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তো এটা একটা যেন আলাদাই স্টেটাস সিম্বল। স্টেটাস মানে কি? লোক গাড়ি দেখায়, এইসব দেখায়, ঘর দেখায়, তারা দেখাচ্ছে যে আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এটাও একটা স্টেটাস তো। তাহলে দেখ, এখনকার সময়েও যদি এটা হয়, আগে 100 বছর আগে কীরকম লেভেলে হতো ওটা ভাব। ওকে, তাহলে জগদীশচন্দ্র বসু বলতেছেন যে আমি যখন ছোট ছিলাম তখনকার সময়ে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো মানে তার বাবা মায়েরা প্রচুর মানে একটা স্টেটাস ফিলিং করতো, যে আমরা সাধারণ মানুষের থেকে অনেকটা উপরে। ওকে, ইন দ্য ভার্নাকুলার স্কুল, ভার্নাকুলার মানে আগের দিন বলছিলাম যে মাতৃভাষা, তাহলে ইন দ্য ভার্নাকুলার স্কুল মানে মাতৃভাষার স্কুলে, টু হুইচ মানে যেটিতে, আই ওয়াজ সেন্ট। এই দেখ, এই যে আই ওয়াজ সেন্ট আছে না, এটা প্যাসিভ ভয়েসে আছে, মানে আমাকে পাঠানো হয়েছিল, দ্য সান অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট। আচ্ছা দেখ, এই যে আই ওয়াজ সেন্ট ওয়ার্ডটা মানে সেন্টেন্সটা আছে, আই ওয়াজ সেন্ট মানে কি? আমাকে পাঠানো হয়েছিল। তাহলে আমি যদি এরকম বলি, বাবা আমাকে পাঠিয়েছিল, এটা অ্যাক্টিভ ভয়েস, বাবা আমাকে পাঠিয়েছিল। আর যদি এরকম বলা হয় যে আমাকে পাঠানো হয়েছিল বাবার দ্বারা, তখন ওটা হবে প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে এখানে আই ওয়াজ সেন্ট আছে মানে কি? আমাকে পাঠানো হয়েছিল। দ্য সান অফ মুসলিম অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্ট কথাটার মানে হচ্ছে সেবক বা পরিচালক, যারা হচ্ছে চাকর বাকর করে, তাদেরকে অ্যাটেন্ডেন্ট বলা হয়। তাহলে দ্য সান অফ মুসলিম অ্যাটেন্ডেন্ট মানে অফ মাই ফাদার, মানে আমার বাবার যে মুসলিম সেবক ছিল। আচ্ছা, তার বাবা কে ছিল রে? একজন অফিসার ছিল। আর অফিসারেদের যারা বড় বড় অফিসার হয়, তাদের বাড়িতে কাজের জন্য সরকার থেকেই লোক রাখা থাকে, ঠিক আছে? মানে সরকার থেকেই অনেক কাজবাজের জন্য লোক রাখা থাকে। যেমন তোরা এই যে আইএস আইপিএস এইসব অফিসারের নাম শুনছো তো, ওদের ঘরে 10-15টা করে শুধু সরকারের তরফ থেকে চাকর দেওয়া থাকে, মানে গাড়ি চালানোর একজন লোক, ঘর ঝাঁটানোর একজন লোক, বাচ্চা দেখার একটা লোক, ঠিক আছে? যারা বড় বড় অফিসার, তাদের বাগানের 2-3টা লোক, তাদের বাগান দেখার জন্য, সব টাকা সরকার থেকেই দিবে। তো তার বাবাও একজন অফিসার ছিল, তার বাবারও এরকম অনেক সেবক ছিল, মানে সেবক বলতে কি তার নিজের টাকা নয়, সরকারি আর কি। তো তার বাবার একজন যে চাকর ছিল, সেবক, সে ছিল একজন মুসলিম। ওকে, তার ছেলে মানে তার চাকরের ছেলে তার ছেলের সাথে স্কুল যেত, ভাবতে পারছো? মানে আমার বাড়িতে যদি কোনো চাকর থাকে, সেই চাকরের ছেলের সাথে কি আমি আমার নিজের ছেলেকে স্কুলে পাঠাবো, একসাথে একই স্কুলে পড়াবো? এটা তো কী মনে হবে যে আমি তো অনেক নিচে হয়ে গেলাম। তাহলে আমার ছেলেটা হাইফাই স্কুলে পড়বে, আমার নিজের চাকরের ছেলের সাথে একই স্কুলে পড়বে, এটা একটা ছোটোখাটো ব্যাপার না? আমাদের এরকমই তো মনে হয়। কিন্তু তার বাবা অতদিন আগেও এতটা অ্যাডভান্সড তার চিন্তাভাবনা ছিল, তিনি ভাবতেন যে আমার সেবকের ছেলে যেখানে পড়বে, আমার ছেলেও সেখানেই পড়বে, ঠিক আছে? কোনো অহংকার বলে তার বাবার মধ্যে বোধ তাহলে ছিল না, যে আমি হচ্ছে অফিসার লোক, আমার চাকরের ছেলের সাথে আমার ছেলে স্কুল যাবে, এটা আমার জন্য অপমানজনক, এরকম তার চিন্তাভাবনা ছিল না। তাহলে দেখ কী বলছে, দ্য সান অফ মুসলিম অ্যাটেন্ডেন্ট, সান মানে পুত্র, মানে কার পুত্র? অফ মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার, মানে আমার বাবার মুসলিম যে সেবক ছিল তার, স্যাট মানে বসতো, সিট মানে বসা, তোরা জানিস সিটের ভিটু কি? স্যাট মানে বসতো, অন মাই রাইট সাইড, আমার ডান পাশে। তাহলে স্কুলে গিয়ে তার বাবার যে চাকরের ছেলে, তার কোন পাশে বসতো? ডান পাশে বসতো। তোদেরই এরকম মানে অনেক ছেলে আছে যে যার ধর বাড়িতে কাজের লোক আসে, তার ছেলে মেয়ে যদি তার পাশে বসে, তার নিজের একটা ফিলিংস হবে, ধর আমি আর পাশে বসছি, লোক কী বলবে, এরকম একটা ফিলিংস হবে, তাই তো? কিন্তু জগদীশচন্দ্র বোস তার বাবার চাকরের ছেলের পাশে বসতো। ওকে, তাহলে কী বলছে যে আমার বাবার নিজের চাকরের ছেলে আমার কোন পাশে বসতো? ডান পাশে। এগুলো এমসিকিউ দেবে যে তার বাবার যে মুসলিম অ্যাটেন্ডেন্ট ছিল, তার ছেলে কোথায় বসতো? ডান পাশে না বাম পাশে? ডান পাশে, ঠিক আছে? রাইট সাইড মানে ডান পাশে। অ্যান্ড দ্য সান অফ আ ফিশারম্যান, সান মানে পুত্র,
অফ মানে এর, অফ ফিশারম্যান, ফিশারম্যান মানে জেলে, তাহলে একটা জেলের পুত্র স্যাট মানে বসতো অন মাই লেফট, আমার বাম পাশে। দেখ তাহলে তখনকার সময় জগদীশ চন্দ্র বসু কার ছেলে? একটা বড় অফিসারের ছেলে। আজকের দিনে ভাব ডব্লিউবিসিএস অফিসারটা যেরকম লেভেলের সেই রকম, মানে যারা এই যে বড় বড় এই যে পুলিশ অফিসার থেকে অনেক বড় ওরা, ঠিক আছে? তো তা সেরকম বড় লেভেলের একটা অফিসারের ছেলে হয়ে সে কোথায় বসতো প্রত্যেক দিন? প্রায় দিন দুজন ছেলের মাঝে। একজন ছেলে হচ্ছে তার নিজের বাবার চাকরের ছেলে, আর একটা ছেলে হচ্ছে একটা জেলের ছেলে, মাছ ব্যবসা করে তার বাবা, তার ছেলে, ঠিক আছে? দে ওয়ার মাই প্লেমেটস। আচ্ছা তোরা ক্লাসমেট ওয়ার্ডটা শুনছিস? ক্লাসমেট মানে কি রে? ক্লাসের সাথী, তোর ক্লাসে যারা পড়ে তাদেরকে ক্লাসমেট বলে। সেরকমই প্লেমেট মানে কি? তোর খেলার সাথী, যারা তোর সাথে খেলে তাদেরকে প্লেমেট বলে। তাহলে বলছে দে ওয়ার মানে তারা ছিল মাই প্লেমেটস মানে আমার খেলারও সাথী। দেখ একসাথে স্কুল যেত, একসাথে বসতো এবং তাদের সাথেই খেলতো, ঠিক আছে? আই লিসেন্ড আমি শুনতাম, স্পেল বাউন্ড, স্পেল বাউন্ড ওয়ার্ডটার মানে তোদের বই দেখ দেওয়া আছে। স্পেল বাউন্ড মানে কি? অ্যাটেনশন কমপ্লিটলি হেল্ড বাই হোয়াট আ পারসন ইজ লিসেনিং টু অর ওয়াচিং। মানে একজন ব্যক্তি যখন কোনো কিছু একটা শুনছে বা দেখছে সেটাকে পুরোপুরি মনোযোগ দিয়ে শোনা বা দেখা। বুঝতে পারছিস? যে তুই যখন কোনো কিছু শুনছিস বা দেখতেছু সেটাকে পুরোপুরি মনোযোগ দিয়ে যদি শুনিস বা দেখিস সেটাকে বলা হবে স্পেল বাউন্ড হয়ে সে শুনছে বা দেখছে। ওকে, স্পেল বাউন্ড মানে আমরা সহজ একটা ভাষায় কি বলতে পারি? যে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনা বা দেখা, ঠিক আছে? স্পেল বাউন্ড মানে দেখ বলছে আই লিসেন মানে আমি শুনতাম, স্পেল বাউন্ড মানে সম্পূর্ণ মনোযোগ দিয়ে, টু দেয়ার স্টোরিজ মানে তাদের গল্পগুলো। আচ্ছা তার যে বাবার চাকরের ছেলে আর একজন জেলের ছেলে তার সাথে তার বন্ধু ছিল, তার খেলার সাথী ছিল, তারা যে গল্পগুলো বলতো জগদীশ চন্দ্র বসু সে তাদের গল্পগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনতো। ওকে, কীরকম তারা গল্প বলতো দেখ? অফ বার্ডস মানে পাখিদের গল্প বলতো, অ্যানিম্যালস মানে আচ্ছা তারা জগদীশ চন্দ্র বসু এই কিসের গল্প বলতেন? মানে বলতো অফ বার্ডস মানে পাখিদের গল্প বলতো, অ্যানিম্যালস মানে পশুদের গল্প বলতো, অ্যান্ড অ্যাকুয়াটিক ক্রিয়েচার্স এবং জলজ প্রাণীদের গল্প বলতো। তোরা ভাববি যে জগদীশ চন্দ্র বসুকে এগুলো সম্পর্কে জানতো না। আচ্ছা যে একজন অফিসারের ছেলে সে কি বনে বনে ঘুরে বেড়াবে? সাধারণত এইসব বনে পশু পাখিদের সম্পর্কে, পুকুরে কোন কোন প্রাণী থাকে, কোন কোন মাছ থাকে, তারপর হচ্ছে বন জঙ্গলে কোন কোন প্রাণীগুলো বেশ ঘোরাঘুরি করে, সেগুলো কারা ভালো জানবে? যারা পুরো গ্রামের ছেলে, যারা হচ্ছে পুরো গ্রামে গ্রামে মানে বনে বনে ঘুরে বেড়ায়, ঠিক আছে? আমরা যেমন পুরো গ্রামের ছেলে আমরা জানি যে বনে কী থাকে, পুকুরে কী থাকে, এগুলো জানি। যে অফিসারের ছেলে কখনো বাইরে তার দিকে বেরাতে দেয়নি সেরকম, তারা হচ্ছে পার্কে খেলে, ঠিক আছে? মাঠে খেলেন, তারা পার্কে খেলাধুলা করে। তো সেরকম ছেলেমেয়েরা তারা কি হচ্ছে বনে কী ধরনের পশু পাখি থাকে, পুকুরে কীরকম জলজ প্রাণী থাকে, পাখিদের ডাক কেমন, কোন পাখি কীরকম ডাকে, সেইগুলো জানবে ভালো, জানবে নি? তাহলে আমি যদি তাদের সাথে মিশি আমি তাদেরকে অনেক গল্প শোনাতে পারবো। জানো আমি সেরকম সেদিন বনে ঘুরতে গেছিলাম, একটা হনুমান এসে জানো আমাদের পিছু করে নিল। আমরা যা হোক করে এরকম পুকুরে ঝাঁপ দিয়ে দিচ্ছি, দিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে দিচ্ছি, ঝাঁপ দিয়ে হনুমানটা আমাদের কিছু করতে পারেনি, বরং আমরা লাভ হয়েছে, একটা মাছ ধরে ফেলছি। এইরকম যেটা আমি গল্প বললাম ধর, এই এক্সপিরিয়েন্সগুলো কাদের থাকবে? এই এক্সপিরিয়েন্সগুলো কাদের থাকবে? যারা মানে গ্রামে থাকে। পুরো অফিসারের ছেলে তো ওই এক্সপিরিয়েন্স থাকবে না। তো জগদীশ চন্দ্র বসুর অবশ্যই ওই রকম ধরনের অভিজ্ঞতা ছিল না, তাদের দিকে ওই রকম ধরনের গল্প কারা বলতো? তার ওই বন্ধুরা। তার বন্ধুরা কোনো অফিসারের ছেলে ছিল কি? না তো, তার বন্ধুরা তার দিকে ওই টাইপের গল্প বলতো। আচ্ছা এইখানে যেই ওয়ার্ডগুলোর মানে তোদের জানা উচিত, অ্যাকুয়াটিক মানে জলজ, ঠিক আছে? আর ক্রিয়েচার মানে প্রাণী, তাহলে জলজ প্রাণী পশু পাখিদের সম্পর্কে গল্প তার দিকে বলতো, মানে জগদীশ চন্দ্র বসুকে বলতো। আর যখন তারা গল্পগুলো বলতো জগদীশ চন্দ্র বসু সেগুলোকে কি এরকমভাবে শুনতো যে ধর এরা বলতেছে এদের কথা শুনবো না, জগদীশ চন্দ্র বসু পুরো মনোযোগ সহকারে শুনতো, ঠিক আছে? পারহ্যাপস মানে সম্ভবত, দিস স্টোরিজ মানে এই গল্পগুলো ক্রিয়েট মানে তৈরি করা, ক্রিয়েটেড মানে তৈরি করেছিল। জগদীশ চন্দ্র বসু বলছেন যে সম্ভবত আমার বন্ধুর বলা এই গল্পগুলোই তৈরি করেছিল ইন মাই মাইন্ড মানে আমার মনের মধ্যে, আর কিন ইন্টারেস্ট, কিন কথাটার মানে হচ্ছে দৃঢ় বা প্রখর, আর ইন্টারেস্ট মানে আগ্রহ। তাহলে বলতেছে যে সম্ভবত তাদের এই গল্পগুলোই আমার মনে দৃঢ় আগ্রহ তৈরি করেছিল কিসের প্রতি? ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচার মানে প্রকৃতির কাজের প্রতি। ইন ইনভেস্টিগেটিং, আচ্ছা ইনভেস্টিগেট মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, ইনভেস্টিগেট মানে তদন্ত করা বা খোঁজা। তাহলে বলছে খুঁজতে, দ্য ওয়ার্কিং মানে হচ্ছে কার্য পদ্ধতি বা কাজ বা গঠন পদ্ধতি, অফ নেচার মানে প্রকৃতির। তাহলে এই প্রকৃতি কিভাবে কাজ করে, এই প্রকৃতি কিভাবে গঠিত হয়েছে,
সেই সব তদন্ত করতে বা খুঁজতে আমার মনে আগ্রহ তৈরি করেছে কারা? সম্ভবত আমার ওই বন্ধুর গল্পগুলোই। বুঝতে পারছো? তাহলে সে এরকম বলতেছে না আমি ছোটোবেলা থেকে পড়াশোনাতে তো মারাত্মক ছিলাম, আমার ওই বন্ধুগুলো একটুও পড়তো নি, ওদের সঙ্গে যে আমি কেন মিশছিলাম, আমার ভাগ্য খারাপ যে ওদের মতো বন্ধু হয়েছে, সে এরকম কিন্তু বলতেছে না। সে বড় হয়ে যখন বিরাট বড় বিজ্ঞানী হয়ে গেছে, সবার সামনে বক্তৃতা দিতে গিয়ে সে কাদের উল্লেখ করতেছে? তার সে ছোটোবেলার বন্ধুদের, যে ছোটোবেলার ওই বন্ধুগুলো আমাকে পশু পাখি এইসবের গল্প বলতো। সম্ভবত তাদের ওই গল্পগুলোর কারণেই আমার মনে একটা প্রকৃতির প্রতি আগ্রহ জন্মেছিল। আমার মনে এরকম প্রশ্ন জাগতো যে এই প্রকৃতি কিভাবে কাজ করে সেটা আমাকে জানতে হবে। সে তো শহরের ছেলে, বা শহর বলতে একটু অফিসারের ছেলে, তার এত আগ্রহ আসতেও নি, হয়তো প্রকৃতি সম্পর্কে সে এত চিন্তাও করতো না, কিন্তু তার ওই বন্ধুদের গল্পগুলো তার মনে আগ্রহ তৈরি করেছে। ওকে, আচ্ছা এরপর দেখ, ওয়েন আই রিটার্ন হোম, রিটার্ন কথাটার মানে হচ্ছে ফেরা, তোরা জানিস। তাহলে ওয়েন আই রিটার্ন মানে যখন আমি ফিরতাম, হোম মানে বাড়ি, ফ্রম স্কুল মানে স্কুল থেকে, ফ্রম মানে থেকে, তাহলে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরতাম, অ্যাকম্পেনিড বাই মাই স্কুল ফেলোজ, অ্যাকম্পেনি কথাটার মানে হচ্ছে সাথ দেওয়া, ঠিক আছে, বা সঙ্গে থাকা। অ্যাকম্পেনিড কথাটার মানে হচ্ছে সাথে, ঠিক আছে। তাহলে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরতাম সাথে হয়ে, বাই মাই স্কুল ফেলোজ মানে আমার স্কুলের বন্ধুদের সাথে। তোরা স্কুল থেকে যখন বাড়ি যাস একা একা যাস না দলবল বেঁধে যাস? দলবল বেঁধে। তাহলে বলছে যখন আমি আমার স্কুলের বন্ধুদের সাথে একসাথে বাড়ি ফিরতাম, মাই মাদার আমার মা, ওয়েলকামড মানে আহ্বান জানাতো, অ্যান্ড ফেড এবং খাওয়াতো, ফিড মানে FEED, ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফেড হচ্ছে ফিডের V2 বা পাস্ট টেন্স। তাহলে যখন আমি আমার বন্ধুদের সাথে একসাথে বাড়ি ফিরতাম স্কুল থেকে, আমার মা কী করতো? আমার মা হচ্ছে সবাইকে ওয়েলকাম জানাতো, আমার মা সবাইকে আহ্বান জানাতো, অ্যান্ড ফেড এবং খাওয়াতো, ফিড মানে খাওয়ানো, ফেড মানে বললাম খাওয়াতো, অল অফ আস মানে আমাদের সবাইকে, অল মানে কি সবাইকে, অফ আস মানে আমাদের, তাহলে আমাদের সবাইকে সে আহ্বান জানাতো এবং খাওয়াতো সব বন্ধুদেরকে। উইথাউট ডিসক্রিমিনেশন, উইথাউট মানে ছাড়া, আর ডিসক্রিমিনেশন কথাটার মানে হচ্ছে ভেদাভেদ। এই ওয়ার্ডটা খুব ভালো, পলিটিক্যাল সায়েন্সে খুব ফেমাস ওয়ার্ড। ডিসক্রিমিনেশন মানে ভেদাভেদ। আমাদের সংবিধান, ভারতের সংবিধান আর্টিকেল 15 বলা আছে যে কেউ যেন কারোর সাথে কোনো ডিসক্রিমিনেশন বা ভেদাভেদ না করে, তার জাতির জন্য, তার গায়ের রঙের জন্য, এরকম, ঠিক আছে। তাহলে কেউ কারোর সাথে তার জাতি মানে ধর্মের জন্য কেউ যেন না তার সাথে কোনো ভেদাভেদ করে। ওকে, তোর সাথে যদি কেউ ভেদাভেদ করে তুই পুলিশ স্টেশনে কেস করে দিতে পারবি। তোকে যদি কোনো নেতা এসে বলে এই তোর গায়ের রঙ কালা, তুই আমার সামনে আসিস নি, এরকম যদি বলে দেয়, ইন কেস ভুল করুক, যদিও বলবে নি কোনো নেতা, কারণ তারা জানে এইগুলো বলা কত ভুল কাজ। তো যদি কেউ বলেও ফেলে যে এই এরা হচ্ছে কালো সম্প্রদায় বা এরা হচ্ছে অন্য জাতির লোক, এদের দিকে দূরে রাখ, আমার সামনে আসতে দিবি না, তারা যদি পুলিশ স্টেশনে কেস করে দেয় ওই নেতা বিরাট কেস খেয়ে যাবে, ঠিক আছে। তো ডিসক্রিমিনেশন কথাটার মানে কি? ভেদাভেদ, ঠিক আছে। বলছে আমার মা কোনো ভেদাভেদ না করেই সে সবাইকে বাড়িতে আহ্বান জানাতো এবং খাওয়াতো। আচ্ছা, তার বন্ধুদের মধ্যে জেলের ছেলে ছিল, আর কার ছেলে ছিল? মুসলিমের ছেলে ছিল। তোরা জানিস আগেকার সময় তোরা তোদের দাদু ঠাকুমাকে জিজ্ঞাসা করবি যে একটা ব্রাহ্মণ পরিবারে বা একটা উচ্চবিত্ত হিন্দু পরিবারে যদি একটা অন্য ছোট জাতির লোক চলে যেত না, কীরকম করতো জানিস ব্যবহার? এরকম খড় ফিকে দিত বাইরে, হ্যাঁ, বসার জন্য, বুঝতে পারছো? মানে চেয়ার দিত নি। দেখ আগেকার সময় ছোট জাতিদের সাথে এরকমই ব্যবহার করা হতো, মানে ব্যবহার করতো। একটা এরকম বলা হতো, তুই যে স্কুল যাচ্ছ কোনো মুসলিম ছেলে মেয়ের সাথে মিশে যাচ্ছ নি তো, ঠিক আছে। এই রকম লেভেলের ভেদাভেদ ছিল আগেকার সময়। কী হতো, মুসলিম হিন্দু তো ছাড়, জাতি, ধর একটা হিন্দু মানে উচ্চবিত্ত হিন্দু মাহিষ্য বা ব্রাহ্মণ পরিবারে যদি একটা ছুতার ঘর থেকে বা জেলে ঘর থেকে বা মুচি ঘর থেকে যদি একটা লোক চলে এসে, তাকে কীরকম বুঝতে দিবে? এরকম খড়ের আঁটি ফিকে দিলে বসার জন্য। তারা যদি এক গ্লাস জল খেয়ে নেয়, সেই জলটাকে হচ্ছে সেই গ্লাসটাকে গঙ্গা জল দেবে, বা ভুল করে যদি ঘরে উঠে পড়ে গোটা ঘরে হচ্ছে গঙ্গা জল ছড়িয়ে গোবর দিয়ে লাতা দিবে, ঠিক আছে। তো এই রকম লেভেলের ছোট চোখে দেখা হতো ছোট জাতিদেরকে, ভাবতে পারছো? এটা খারাপ না ভালো? এখনও তোরা তোদের দাদু দিদাদের মধ্যে এরকম টাইপের জিনিস দেখে থাকবে। আচ্ছা, এখন কি জাতিভেদ আছে না? নেই রে, নেই। আচ্ছা, তুই তাহলে একটা অন্য জাতির মেয়েকে বিয়ে করে দেখা, তাহলে কি এখনও জাতিভেদ আছে? প্রচণ্ড পরিমাণ। হ্যাঁ, ধর্মভেদ তো আছেই। আমি যদি বলি যে আমি একটা মুসলিম মেয়েকে ধর বিয়ে করে নেবো, আমাদের পরিবারে বল, আমাদের পাড়াতে বল, আমাদের সব থেকে আলাদা করে দেবে, তাই তো? তাহলে এইটা কি এখনও তাহলে কি জাতিভেদ উঠে গেছে? পুরোপুরি প্রচণ্ড পরিমাণে আছে এখন, ঠিক আছে। না, তাহলে আজকে যদি এখনও এত পরিমাণে থাকে, আজ থেকে 100 বছর আগে কী লেভেলে ছিল? তখনকার সময়েও জগদীশচন্দ্র বসুর মা কিন্তু জাতিভেদ করতো না। সে সবাইকে, তার বন্ধু মুসলিম ছিল, জেলে ছিল, তাদের দিকে সবাইকে একসাথে ডেকে বাড়িতে খাওয়াতো, সবাইকে একসাথে বাড়িতে ঢুকতে দিত। তার মানে তার বাবা মা কতটা অ্যাডভান্স চিন্তাভাবনার লোক ছিল, বুঝতে পারছো তো? মানুষ ছিল। নেক্সট দেখ, ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, মানে ইট ওয়াজ মানে এটা ছিল,
বিকজ অফ মানে কারণে, অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ মানে আমার বাল্য বয়সের বন্ধুত্ব, তাহলে আমার বাল্য বয়সের বন্ধুত্বের কারণেই উইথ দেম মানে তাদের সাথে, দ্যাট আই কুড নেভার ফিল যে আমি কখনোই অনুভব করতে পারিনি। দ্যাট ক্যান মানে পারা, কুড মানে পারতাম না, বা কুড মানে পারতাম, তাহলে আই কুড নট মানে কি আমি পারিনি, তাহলে আই কুড নেভার ফিল মানে আমি কখনোই পারিনি, নেভার মানে কি রে কখনোই নয়, তাহলে আমি কখনোই পারিনি, ফিল মানে অনুভব করতে, দ্যাট যে দেয়ার ওয়ার ক্রিয়েচার্স মানে সেখানে একটা কোনো বস্তু ছিল, হু মাইট বি লেবেলড লো কাস্ট, লেবেল মানে আখ্যা দেওয়া, ঠিক আছে, তাহলে যাকে আখ্যা দিতে পারি লো কাস্ট নামের মানে ছোট জাতি বলে। আচ্ছা দেখ, তার বাবা মা এতটাই ওপেন ছিল, ওপেন মানে এইসব তাদের দিকে বোঝাতো নি যে অন্য জাতির ছেলে মেয়ের সাথে মিশবিনি, এইসব বোঝাতো নি, সেই জন্য জগদীশচন্দ্র বসুর মনে কোনোদিনও এই ফিলিংসটা বা এই অনুভূতিটাই আসেনি যে ছোট জাতি বলে কোনো জিনিস আছে, যে কোনো বস্তু আছে যাকে ছোট জাতি বলে আখ্যা দেওয়া যায়, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ড বললাম, এই সেন্টেন্সটা আরও একবার বলে দিচ্ছি, যে আমার এই ছোটোবেলার বন্ধুত্বের কারণেই মানে তাদের সাথে আমি কখনোই অনুভব করতে পারিনি যে ছোট জাতি বলে আখ্যা দেওয়া যায় এরকম কোনো বস্তুও ছিল, মানে কাউকে ছোট জাতি বলে যে আখ্যা দেওয়া যায় এরকম কোনো চিন্তাভাবনা আমার মনেই আসেনি, কারণ কি আমার বন্ধুরা ছোট জাতি মানে ওই রকম ছিল, তাই তো আমার কখনো ওটা মনেই হয়নি। তাছাড়া তোদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি জানিস তো, এই যে বাচ্চারা ঘৃণা করে, ওই ঘৃণাটা শেখায় কারা? বড়রাই। ঘৃণা করা কারা শেখায়? বড়রাই শেখায়। ওই জাতির ছেলে মেয়ের সাথে মিশবি নি। আচ্ছা, এই যে তোরা কেন্নকে দেখে এত ঘৃণা করু, কেন করু? কেন্ন কি প্রচুর ক্ষতি করে তোদের? আমরা সাপকে দেখে ভয় পাই কেন? কারণ বিষ আছে বলে। কেন্ন তো কিছুই করেনি আমাদের। তো হ্যাঁ, তোকে বলছে কার কানে ঢুকতে দেখছো? তো দেখ, কেন কিছুই করেনি, কিন্তু আমরা সবাই ঘৃণা করি। কেন করি? কারণ ছোটোবেলা থেকে আমাকে শেখানো হয়েছে যে ওটা দেখলে তুই ঘৃণা করবি। বুঝতে পারছো ব্যাপারটা? তো সেরকমই ছোটোবেলা থেকে যদি কারো বাবা মা, কারো পরিবারের লোক তাকে এটাই শেখায় যে ওই রকম মানে ধর্মের ছেলে মেয়ের সাথে মিশবিনি, ওই জাতির ছেলে মেয়ের সাথে মিশবিনি, তাহলে সেই বাচ্চাটা ছোটোবেলা থেকে ওটাই শিখতেছে যে ওকে দেখলে অ্যাভয়েড করে চলবো, ঘৃণা করে চলবো। তো সেও বড় হয়ে মুসলিম ছেলে বা কোনো ছোটো জাতির ছেলে দেখলে এরকম দূরে দূরে থাকবে। তাহলে ওটা কি বাচ্চাটার দোষ না বাবা মায়ের দোষ? বাবা মায়ের অবশ্যই। তাহলে তার বাবা মা যেহেতু ছোটোবেলা থেকে তাকে এমন করে মানুষ করছে যে তাদের সাথে মিশতে সাহায্য করছে, সে কখনো ওটা অনুভবই করেনি যে ছোটো জাতি বলেও কোনো জিনিস হতে পারে। ওকে, আই নেভার রিয়েলাইজ মানে অনুভব করা, আমি কখনোই অনুভব করিনি, দ্যাট মানে যে দেয়ার এক্সিস্টেড আ প্রবলেম, যে সেখানে একটা সমস্যা ছিল। প্রবলেম মানে কি? সমস্যা। আর এক্সিস্ট মানে অবস্থান করা। তাহলে আমি কখনোই এটা অনুভব করিনি যে একটা সমস্যা আমাদের সমাজে ছিল, কমন মানে সাধারণ, টু দ্য টু কমিউনিটিস মানে দুটো সম্প্রদায়ের মধ্যে, কমিউনিটি মানে সম্প্রদায়, তাহলে দুটো কমিউনিটির মধ্যে যে একটা সমস্যা ছিল আমি সেটা কখনোই অনুভব করিনি, হিন্দুস অ্যান্ড মুসলিমস মানে হিন্দু এবং মুসলিমের মধ্যে। আচ্ছা, তখনকার সময়ে 1915 খ্রিস্টাব্দ মানে তখন এই মানে তখন নতুন নতুন বাংলাদেশ মানে বাংলাকে বিভক্ত করা হয়েছে। 1905-এর দিকে জানো তোরা বাংলাকে বিভক্ত করা হয়েছিল। কী নামে বিভক্ত করেছিল? যে মুসলিমরা হিন্দুর সঙ্গে থাকতে পারবেন, তাই তো? প্রচুর মারামারি হয়েছে, মানে কত না মুসলিম, তোরা ইতিহাসে পড়বি যে মুসলিম হিন্দুর মধ্যে এত মারপিট করানো হয়েছে যে মুসলিম হিন্দুর মধ্যে প্রচণ্ড ঘৃণা কি বলবো ছিল মানুষের মধ্যে। ওকে, মানে হিন্দুরা মুসলিমকে সহ্য করতে পারত না, আর মুসলিমরাও হিন্দুদেরকে দেখলে সহ্য করতে পারত না, ঠিক আছে? তো এই রকম একটা সময়কালে, সেই সময় তো জগদীশচন্দ্র বসু থাকতেন, সেই সময়কালে জগদীশচন্দ্র বসুর মানে কখনোই এটা আসেনি যে মুসলিম আর হিন্দু আলাদা দুটো সম্প্রদায় বলে। ওকে, কারণ কি? তার বাবা মায়ের জন্য। ওই চুপ দেখ, ইন 1869 1969 খ্রিস্টাব্দ, সরি কথা বলতে। আচ্ছা, এবার চুপ দেখ। আচ্ছা, কেউ কথা বলবে, সবাই চুপ পুরো মন দিয়ে শুনবি, যখন কোনো জিজ্ঞাসা করবো তখনই কথা বলবে। ইন 1869 1869 খ্রিস্টাব্দে বোস জয়েন্ট হেয়ার স্কুল, বোস যোগদান করেছিলেন হেয়ার স্কুলে, অ্যান্ড 6 ইয়ার ল্যাটার এবং 6 বছর পরে, ল্যাটার এটা লেটার মানে চিঠি নয়, এটা ল্যাটার, এটার মানে কি পরে। তাহলে বলছে 1869 খ্রিস্টাব্দে বোস হেয়ার স্কুলে জয়েন করেছিলেন এবং 6 বছর পরে হি ওয়াজ অ্যাডমিটেড। এই যে সেন্টেন্সটা আছে এটা দেখ প্যাসিভ ভয়েসে আছে, হি আছে, তারপরে ওয়াজ আছে, তারপরে V3 আছে। দেখবি ওয়াজ ওয়ারের পরে যদি V3 থাকে ওটা কি নর্মাল টেন্সে হয়? ওগুলো কি অ্যাক্টিভ ভয়েসের রুল? না, ওগুলো প্যাসিভ ভয়েস। ওটা কোন টেন্সের প্যাসিভ ভয়েস? পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসের রুলস, জাস্ট অবজেক্ট প্রথমে আসবে, তারপরে ওয়াজ ওয়ার, তারপরে V3, ঠিক আছে? তাহলে হি ওয়াজ অ্যাডমিটেড, এটার বাংলাটা এরকম হবে যে তাকে ভর্তি করা হয়েছিল। প্যাসিভ ভয়েসে এরকম হয় তো? প্যাসিভ ভয়েসে আমরা অ্যাক্টিভ ভয়েসে কী বলি? তাকে তার বাবা ভর্তি করেছিল,
আর প্যাসিভ ভাষায় কী বলবো, তাকে ভর্তি করা হয়েছিল। তাহলে হি ওয়াজ অ্যাডমিটেড মানে তাকে ভর্তি করা হয়েছিল টু সেন্ট জেভিয়ার স্কুল, মানে সেন্ট জেভিয়ার স্কুলে ইন ক্যালকাটা মানে কলকাতাতে। ওকে, তাহলে বলছে যে তাকে সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি করা হয়েছিল কলকাতাতে 6 বছর পরে। হি পাস্ট মানে সে অতিক্রম করেছিল বা পাস করেছিল দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। এন্ট্রান্স এক্সামিনেশন মানে প্রবেশিকা পরীক্ষা। এন্ট্রান্স মানে প্রবেশ করা, এন্ট্রান্স মানে এন্টার মানে কি প্রবেশ করা, তো এন্ট্রান্স মানে প্রবেশিকা, আর এক্সামিনেশন মানে জানিস পরীক্ষা। তাহলে তোরা যদি কোনো বড় ইনস্টিটিউশন বা কোনো বড় কলেজ বা স্কুলে চান্স পেতে চাস, তোকে তার জন্য আগে একটা পরীক্ষা দিতে হয় তোর যোগ্যতা মাপার জন্য। সেই পরীক্ষাতে র্যাঙ্ক করলে তখনই তুই চান্স পাবি। আমাদের নর্মাল স্কুলের মতো চলে গেলেই ভর্তি নিয়ে নেবেন সেখানে। তো সেরকম হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, সে হচ্ছে প্রবেশিকা পরীক্ষা পাস করেছিল অ্যান্ড জয়েন্ট এবং যোগদান করেছিল সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। তাহলে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি চান্স পেয়েছিলেন। এগুলো খুব নামকরা কলেজ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, ঠিক আছে, সেন্ট জেভিয়ার্স কলেজ। তাহলে তিনি এন্ট্রান্স এক্সামিনেশন পাস করে সেন্ট জেভিয়ার্স কলেজে চান্স পেয়েছিলেন বা যোগদান করেছিলেন। ইট ওয়াজ হেয়ার মানে এটা এখানেই, দ্যাট যে হি কেম ইন কন্ট্যাক্ট মানে তিনি সংস্পর্শে এসেছিলেন। কন্ট্যাক্ট মানে কি যোগাযোগ, যোগাযোগ বা সংস্পর্শ বলতে পারো, ঠিক আছে। তাহলে হি কেম ইন কন্ট্যাক্ট মানে তিনি সংস্পর্শে এসেছিলেন বা যোগাযোগে এসেছিলেন উইথ জেসুইট ফাদার এজুইন। দেখ এই যে জেসুইট ফাদার এজুইন, এই যে নামটা লেখা আছে, ইনি হচ্ছেন একজন প্রফেসর। আচ্ছা, এনার নাম এখনও আছে ল্যাফন্ট। তাহলে এটা পুরোটার নাম জেসুইট ফাদার এজুইন ল্যাফন্ট, এটা হচ্ছে তার পুরো নাম। এই যে জেসুইট ফাদার এজুইন ল্যাফন্ট এটা হচ্ছে একজন প্রফেসরের পুরো নাম, যিনি কোথাকার প্রফেসর ছিলেন, এই সেন্ট জেভিয়ার্স কলেজের, ঠিক আছে। সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হওয়ার পরে জগদীশচন্দ্র বসু কার সংস্পর্শে এসেছিলেন বা কার যোগাযোগে এসেছিলেন, উইথ জেসুইট ফাদার এজুইন ল্যাফন্ট। জেসুইট ফাদার এজুইন ল্যাফন্টের সংস্পর্শে বা যোগাযোগে তিনি এসেছিলেন। হু প্লেড, হু মানে যে, ঠিক আছে, বা যিনি, এটা রিলেটিভ প্রোনাউন। তাহলে হু প্লেড যিনি পালন করেছিলেন, এখানে প্লেড মানে খেলেছিলেন নয়, প্লে মানে জীবনে মানে দেখ, তাহলে প্লে মানে এখানে কিন্তু খেলা নয়, প্লে মানে পালন করা। যেমন আমরা বলি ওই নাটকে না এই ছেলেটা ভিলেনের অ্যাক্টিং প্লে করছিল, প্লে মানে পালন করা, বা এই ছেলেটা হিরোর অ্যাক্টিং প্লে করছিল, তাহলে প্লে মানে পালন করা। তাহলে হু প্লেড মানে যিনি পালন করেছিলেন, আর সিগনিফিক্যান্ট রোল, সিগনিফিক্যান্ট কথাটার মানে কি গুরুত্বপূর্ণ, আর রোল মানে ভূমিকা। তাহলে যিনি পালন করেছিলেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন ডেভেলপিং। আচ্ছা দেখ, ডেভেলপ কথাটার মানে হচ্ছে গড়ে তোলা, ঠিক আছে। ডেভেলপ মানে কি বললাম, গড়ে তোলা। ইন ডেভেলপিং মানে গড়ে তুলতে। তাহলে যিনি পালন করেছিলেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন ডেভেলপিং মানে গড়ে তুলতে, হিজ ইন্টারেস্ট মানে তার আগ্রহ, ইন ন্যাচারাল সায়েন্স মানে প্রাকৃতিক বিজ্ঞানে। তাহলে প্রাকৃতিক বিজ্ঞানে তার আগ্রহ গড়ে তুলতে কে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, জেসুইট ফাদার এজুইন ল্যাফন্ট। তিনি কে, তিনি ছিলেন এই সেন্ট জেভিয়ার্স কলেজের একজন প্রফেসর, ঠিক আছে। লেটার পরে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, বোস চলে গিয়েছিলেন, গো মানে যাওয়া, গোয়ের ভিটু কি ওয়েন্ট, তাহলে বোস ওয়েন্ট মানে কি বোস গিয়েছিলেন টু ইংল্যান্ড মানে ইংল্যান্ডে। অ্যান্ড সিকিওরড, সিকিওর কথাটার মানে হচ্ছে নিরাপদ করে নেওয়া বা একটা জায়গা দখল করে নেওয়া। এবং সিকিওর, অ্যান্ড সিকিওর মানে এবং তিনি পেয়েছিলেন বা দখল করে নিয়েছিলেন অ্যাডমিশন, অ্যাডমিশন মানে ভর্তি, ইন ক্রাইস্ট কলেজ, ক্রাইস্ট কলেজে তিনি ভর্তি মানে একটা সিট তিনি পেয়ে গিয়েছিলেন, ঠিক আছে। ক্রাইস্ট কলেজ কোথাকার কলেজ, কেমব্রিজ মানে কেমব্রিজ ইউনিভার্সিটি, তোরা নাম শুনছিস, ইংল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। ইংল্যান্ডের কেন, আমাদের গোটা বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি, ঠিক আছে। তাহলে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ আছে ক্রাইস্ট কলেজ, সেই কলেজে তিনি অ্যাডমিশন প্রাপ্য মানে পেয়ে গিয়েছিলেন, ঠিক আছে। টু স্টাডি, দেখ স্টাডি মানে পড়াশোনা করা, টু স্টাডি মানে পড়াশোনা করতে, এটা এগুলোকে ইনফিনিটিভ বলা হয়, টু এর পর V1 এগুলোকে ইনফিনিটিভ বলা হয়। তাহলে টু স্টাডি মানে পড়াশোনা করতে, ন্যাচারাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স পড়াশোনা করতে। তাহলে তিনি ক্রাইস্ট কলেজে কোন সাবজেক্ট পড়তে গিয়েছিলেন, ন্যাচারাল সায়েন্স। ক্রাইস্ট কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে, কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে। ইন 1884 1884 খ্রিস্টাব্দে হি রিসিভড, রিসিভ মানে গ্রহণ করা, রিসিভড মানে গ্রহণ করেছিলেন। তাহলে 1884 খ্রিস্টাব্দে তিনি গ্রহণ করেছিলেন দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপোস মানে ন্যাচারাল সায়েন্স ট্রাইপোস একটা তোর প্রাইজের নাম, ঠিক আছে। তাহলে তিনি ন্যাচারাল সায়েন্স ট্রাইপোস পেয়েছিলেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ মানে কেমব্রিজ ইউনিভার্সিটির তরফ থেকে। যারা ইউনিভার্সিটির সবথেকে বেস্ট স্টুডেন্ট হয় তাদের দিকে প্রাইজ দেওয়া হয়। যেমন প্রত্যেক বছর ইউনিভার্সিটিতে যে সবথেকে ভালো নাম্বার পায় তাকে গোল্ড মেডেল দেওয়া হয়, গোল্ড, হ্যাঁ সোনার মেডেল।
যে তার সেকেন্ডে থাকে তাকে রূপার মেডেল দেওয়া হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে সোনাটা প্রাইজের দিক থেকে দেখিস, ওটা হচ্ছে সম্মান। তুই যদি একবার বলে দিস যে জানিস আমি কেমব্রিজ ইউনিভার্সিটিতে মেডেল পেয়েছি, তাহলে সেটা একটা মানে নামেই তুই বিখ্যাত হয়ে যাবি। ওই সোনাটার দাম বেশি নয়, ওই প্রাইজটার দাম বিশাল, ঠিক আছে। তাহলে বলছে তিনি ন্যাচারাল সায়েন্স ট্রাইপোজ পেয়েছিলেন কোথা থেকে? ফ্রম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, মানে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড বিএসসি ডিগ্রি, এবং একটা বিএসসি ডিগ্রি তিনি পেয়েছিলেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, মানে লন্ডন ইউনিভার্সিটি থেকে তিনি বিএসসি ডিগ্রি। বিএসসি মানে কি? তোরা বিএ পাস শুনছো সবাই। বিএ মানে কি? বি.এ মানে ব্যাচেলার অফ আর্টস, আর বিএসসি মানে ব্যাচেলার অফ সায়েন্স। ওকে, তাহলে তিনি বিএসসি ডিগ্রি মানে ব্যাচেলার অফ সায়েন্সের ডিগ্রি কোথা থেকে পেয়েছিলেন? ইউনিভার্সিটি অফ লন্ডন, মানে লন্ডন ইউনিভার্সিটি থেকে। আজকের দিনে যদি একটা ছেলে বিদেশে পড়তে চলে যায়, তার গোটা গ্রামের লোক তার উপর গর্ব অনুভব করে। আজ থেকে তাহলে 100 বছর আগে কীরকম অনুভব করতে ভাব, যে একটা ছেলে সে বিদেশ মানে কি, তাও বিশ্বের টপ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, কেমব্রিজ ইউনিভার্সিটি, সেখানে থেকে তিনি পড়াশোনা করে এসেছেন। তাহলে তাকে সবাই সম্মানের চোখে দেখা উচিত ছিল, বাট কেউ তাকে সম্মানতাটা দেয়নি। যাই হোক, দেখ তারপরে বলছে দ্য ফলোয়িং ইয়ার। আচ্ছা, ফলোয়িং কথাটার মানে হচ্ছে পরবর্তী। দ্য ফলোয়িং ইয়ার মানে পরবর্তী বছরে বোস যোগদান করেছিলেন প্রেসিডেন্সি কলেজে। আচ্ছা, তার পড়াশোনা শেষ করার পরে তিনি প্রফেসর হিসেবে যোগদান করতে চেয়েছিলেন। কোথায়? প্রেসিডেন্সি কলেজ, নাম শুনেছিস? কলকাতায় প্রেসিডেন্সি কলেজ খুব ভালো কলেজ, মানে আমাদের পশ্চিমবঙ্গে। তাহলে প্রেসিডেন্সি কলেজে তিনি যোগদান করেছিলেন অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর। অফিসিয়েটিং মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে কি? সহযোগী প্রফেসর যারা। আচ্ছা, তোরা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার শুনছিস? অ্যাসিস্ট্যান্ট কাকে বলা হয়? যে হেডমাস্টারকে সহযোগিতা করে। সেরকম কলেজে যারা দীর্ঘদিন পড়াচ্ছে তাদের দিকে প্রফেসর বলা হয়, ঠিক আছে। তাদের দিকে যারা সাহায্য করে তার দিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলা হয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসররাও সরকারিভাবে নিযুক্ত হয়। তাহলে তিনি যোগদান করেছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মানে পুরো মানে সরকারি চাকরি তিনি পেয়ে যান। এখানে পার্ট টাইমারের মতো তিনি যোগদান করেছিলেন প্রথমে, বুঝতে পারছো? তিনি এই যে প্রেসিডেন্সি কলেজে একজন পার্ট টাইমার, যেরকম তোদের স্কুলে হয় তো পার্ট টাইমার, যারা সরকারি চাকরি করেনি বাট এমনি স্কুল থেকে রাখা আছে, যে কোনো সময় তাকে বাদ দিয়ে দিতে পারে। ওকে, তো সেরকম অফিসিয়েটিং প্রফেসর হিসেবে তিনি জয়েন করেছিলেন কোন কলেজে? প্রেসিডেন্সি কলেজে। কোন সাবজেক্টের? ফিজিক্সের। দেখ কত ট্যালেন্ট তার। তিনি পড়ে এসছেন ন্যাচারাল সায়েন্স, তিনি আবিষ্কার করতেছেন গাছের প্রাণ আছে কিনা, ঠিক আছে, কিন্তু প্রফেসর হয়েছে কিসের? ফিজিক্সের। মানে কত নলেজ ভাবতে পারছো। আর আমরা সাধারণত মানে একটু ভয়েস ন্যারেশন চেঞ্জ শিখে আর দুটো ম্যাথ শিখে এইভাবে আমরা অনেক শিক্ষিত হয়েছি। ওকে, বাট কিন্তু হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা তাকে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। এই যে হি ওয়াজ নট প্রোভাইডেড, এইখানে দেখ সাবজেক্ট আছে হি, তারপরে ওয়াজ আছে, তারপরে প্রোভাইডেড আছে, V3 আছে। ওয়াজের পর যখনই V3 থাকবে তোরা রুলসে দেখবি ওটা প্যাসিভ ভয়েসে, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে বলছে হি ওয়াজ নট প্রোভাইডেড মানে তাকে দেওয়া হয়নি। প্রোভাইড মানে কি? দেওয়া। তাহলে তাকে দেওয়া হয়নি অফ ফ্যাসিলিটিস মানে কি? জিনিসপত্র বা সুযোগ সুবিধা। অফ রিসার্চ মানে গবেষণার। অফ মানে এর, রিসার্চ মানে গবেষণা। তাহলে গবেষণার যেসব জিনিসপত্রগুলো দরকার, সুযোগ সুবিধাগুলো দরকার কলেজে, সেই সব সুযোগ সুবিধাগুলো তাকে দেওয়া হয়নি। আচ্ছা, তোরা এই জিনিসটা জেনে রাখ, যারা কলেজের প্রফেসর হয় তারা হচ্ছে শুধু যে পড়ায় সেরকম নয়, তোদের স্কুলের টিচারের মতো। তারা রিসার্চ করে। তারা কি করে? রিসার্চ করে, গবেষণা করে। তোরা যদি ভালো ভালো ইউনিভার্সিটিতে কিংবা ভালো ভালো ইনস্টিটিউশনে যেমন IIT, NIT এইসবে চলে যাস, সেখানে গিয়ে দেখবি যারা প্রফেসর তারাই সায়েন্টিস্ট। মানে তোদের দিকে কারা এসে পড়াচ্ছে? যারা ইন্ডিয়াতে বিখ্যাত সায়েন্টিস্ট তারাই এসে তোদের দিকে ক্লাসে পড়াচ্ছে, বুঝতে পারছো? তাহলে যারা কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসর হয় তারা যে শুধু টিচার সেরকম নয়, তারা প্লাস সায়েন্টিস্টও, তারা গবেষণাও করে, বুঝতে পারছো? বিশেষ করে সায়েন্সের ডিপার্টমেন্টে। তাহলে দেখ এখানে জগদীশ চন্দ্র বসু যখন জয়েন করেছিলেন প্রেসিডেন্সি কলেজে, তিনি তো পড়ানোর পাশাপাশি ওদের কাজ কী হয়? রিসার্চ করাও হয়। কিন্তু তার গবেষণা করার জন্য যেই জিনিসপত্রগুলো দরকার, যেই ল্যাব দরকার, ল্যাবটা সবথেকে বড় জিনিস। যেমন আমার বন্ধুরা কয়েকজন IIT-তে পড়ছে, তারা MSc করছে, তারা বলতে চলে এসেছে যে নর্মাল ইউনিভার্সিটিতে যেই রকম ল্যাব হয় IIT-তে তার থেকে অনেক মানে দামি সব যন্ত্রপাতি থাকে আর অনেক বড় ল্যাব থাকে, ঠিক আছে। কারণ সেখানে সমস্ত প্রফেসর যারা তারাই সায়েন্টিস্ট, ইন্ডিয়ার তারা টপ সায়েন্টিস্ট। তো সেইখানে যারা সায়েন্স মানে রিসার্চ করতে চায় অত মানে বড় লেভেলে, তাদের যন্ত্রপাতি তো অনেক ভালো হবেই, ঠিক আছে। যেমন কেমিস্ট্রি, ফিজিক্সের ল্যাবে প্রচুর দামি সব জিনিস থাকে, কিন্তু নর্মাল কলেজে তুই ওই জিনিস পাবি না। তো প্রেসিডেন্সি কলেজে গবেষণা করার জন্য যেই সব জিনিস তার দরকার ছিল জগদীশ চন্দ্র বসুর, সেই রকম ফেসিলিটি তিনি কিন্তু গবেষণা করার জন্য পাননি বা তাকে দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লো স্যালারি
দেখ এই সেন্টেন্সও প্যাসিভ ভয়েসে আছে। হি ওয়াজ অফার্ড মানে তাকে অফার করা হয়েছিল। অফার মানে কি বলতে পারি, দেওয়া। অফার মানে প্রস্তাব দেওয়া বলতে পারি, যে তাকে দেওয়া হয়েছিল বা প্রস্তাব দেওয়া হয়েছিল লোয়ার স্যালারি। আচ্ছা, লো মানে কম, লোয়ার মানে বেশি কম, কম্পারেটিভ ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে লোয়ার স্যালারি মানে আরও কম স্যালারি মানে বেতন। দেন, দেন মানে কি রে, চেয়ে। কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকে তো, তাহলে দেন মানে চেয়ে ইন ইউরোপিয়ান, সরি হিজ ইউরোপিয়ান কলিগস। ইউরোপিয়ান মানে ইউরোপীয়, যারা ইউরোপের ছিল। আর কলিগস মানে কি, সহকর্মী, যারা তোর অফিসে তোর পাশেই কাজ করবে তাদেরকে কী বলা হয়, কলিগস বা সহকর্মী। দেখ প্রেসিডেন্সি কলেজে তখনকার ব্রিটিশ আমলে, এখন তো সমস্ত প্রফেসররাই সাধারণত ইন্ডিয়ান হয়, খুব অল্প সংখ্যক একটা দুটো হয়তো ইন্ডিয়াতে ফরেনের প্রফেসর আছে। কিন্তু আগেকার সময় যখন ইন্ডিয়াতে যথেষ্ট পরিমাণে শিক্ষিত লোক ছিল না, তখন কারা এসে কলেজগুলোতে পড়াতো, ইংল্যান্ডে বা ইউরোপের লোকেরা, বুঝতে পারছো? তাহলে জগদীশ চন্দ্র বোস যখন প্রেসিডেন্সি কলেজে যোগদান করেছিলেন, তাকে কাদের থেকে কম স্যালারি দেওয়া হতো, ইউরোপের যারা সহকর্মী ছিল, মানে ইউরোপ থেকে যেসব প্রফেসররা এসেছিল তাদের থেকে কম স্যালারি দেওয়া হতো, বুঝতে পারছো? তোর আর একজন ইউরোপের লোকের একই যোগ্যতা, একই রকম তোদের কোয়ালিটি, তাকে বেশি স্যালারি দেওয়া হচ্ছে, তোকে কম স্যালারি দেওয়া হচ্ছে। তাহলে এটা কি তুই মেনে নিবি, হ্যাঁ কি না বল? তুই মেনে নিবি? তুই বলবি যে আচ্ছা সে সাদা চামড়ার লোক, আমাদের এখানে এসছে, এটাই আমাদের ভাগ্য ভালো, আমি নিয়ে নেই না কম। এটা তোর নেওয়ার জন্য না, এটা হচ্ছে তুই যদি কম স্যালারি নেস, এটা তোর দেশকে অপমান, ভারতের মানুষকে অপমান, যে তাহলে কি আমাদের একই যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কম, মানে কমা, বুঝতে পারতেছ? তাহলে দেখ এখানে সে কী বলতেছে, যে হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, মানে এছাড়াও তাকে কম বেতন প্রস্তাব দেওয়া হয়েছিল তার ইউরোপিয়ান কলিগসদের তুলনায়, মানে ইউরোপিয়ান সহকর্মীদের তুলনায়। বোস হ্যাড আ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট। বোস হ্যাড মানে বোসের ছিল, আর রিমার্কেবল, রিমার্কেবল কথাটার মানে কি, অসাধারণ, ঠিক আছে? রিমার্কেবল সেন্স, সেন্স মানে আমরা বলতে পারি কি, বোধ, ঠিক আছে? তার অসাধারণ বোধ ছিল অফ সেলফ রেসপেক্ট, যেটা তোদের একটু নেই। সেলফ রেসপেক্ট মানে কি, আত্মসম্মান আছে। কানে ধরে দাঁড় করার তো কেউ হি করে দাঁড়িয়ে যায়। দেখ তাহলে দেখ, বোস হ্যাড আ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট। বোসের ছিল একটা রিমার্কেবল সেন্স মানে অসাধারণ, সেন্স মানে কি বললাম, বোধ। কিসের বোধ? আত্মসম্মানের বোধ। মানে তার মনের মধ্যে একটা আত্মসম্মান ছিল, যে আমি যদি কম স্যালারি গ্রহণ করেও নেই, এটা তো আমার নিজেরই অপমান, তাহলে আমি তো নিজেকেই ছোট করতেছি ইউরোপিয়ান লোকেদের সামনে, তাই তো? তাহলে তার এই অসাধারণ এই বোধটা ছিল, মানে এরকম সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান বোধটা খুবই ছিল। অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং জাতীয় গর্ব। ন্যাশনাল প্রাইড মানে জাতীয় গর্ব। কেন? যে আচ্ছা আমি ভারতীয় বলে আমি যদি কম স্যালারি নিয়ে নেই, এটা তো আমার দেশের মানুষকেই অপমান, যে ভারতীয়দের দাম কম, তাই নয় কি, যে ভারতীয়দের দাম কম। তো এটা কি হচ্ছে, যে একটা জাতীয় অপমান নয়, জাতীয় অপমান প্লাস তার নিজের আত্মসম্মানেও লাগ দিচ্ছে। সেই জন্য তিনি কি করবেন, দেয়ারফর, সেই জন্যে, দেয়ারফর মানে সেই জন্যে, অ্যাজ মানে হিসেবে, আর সাইন মানে প্রতীক, মানে একটি প্রতীক, অফ মানে এর, আর প্রোটেস্ট মানে বিরোধিতা। তাহলে বিরোধিতার প্রতীক হিসেবে, সেই জন্যে হি কন্টিনিউড, তিনি চালিয়ে গিয়েছিলেন, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, তাহলে তিনি চালিয়ে গিয়েছিলেন হিজ টিচিং মানে তার শিক্ষকতা। আচ্ছা টিচ মানে তোরা জানিস তো শেখানো, হ্যাঁ? দেখ টিচের সাথে আইনজি যোগ করে এটাকে না নাউন করছে, এগুলোকে জেরান্ড বলা হয়। টিচিং মানে শিক্ষকতা, তাহলে বলছে হি কন্টিনিউড হিজ টিচিং মানে সে চালিয়ে যাচ্ছিলেন তার শিক্ষকতা। অ্যাসাইনমেন্ট কথাটার মানে কি বলবো, যে কর্তব্য, ঠিক আছে? তাহলে তিনি তার শিক্ষকতার যে কর্তব্যটা চালিয়েই কিন্তু যাচ্ছিলেন। ফর 3 ইয়ার্স মানে 3 বছর ধরে, ফর মানে ধরে, হয়তো তোরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শিখছিস, ফর মানে ধরে। তাহলে ফর 3 ইয়ার্স মানে 3 বছর ধরে, তাহলে 3 বছর ধরে তিনি পড়ানো চালিয়ে যাচ্ছিলেন উইথাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। উইথাউট মানে ছাড়া, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্টিং মানে গ্রহণ, এটাও জেরান। তাহলে উইথাউট অ্যাকসেপ্টিং মানে গ্রহণ না করেই, হিজ স্যালারি মানে তার স্যালারি মানে কি বলবো, বেতন। তাহলে দেখ তার বেতন সে গ্রহণ না করেই 3 বছর ধরে তিনি তার পড়ানো চালিয়ে যাচ্ছিলেন। কেন চালিয়ে যাচ্ছিলেন? কারণ এটা তার একটা বিরোধিতা করার প্রতীক ছিল। সে বিরোধিতা হিসেবে কী করতে চায়, যে আমি পড়াবো কিন্তু কোনো টাকাই নেবো না, কারণ টাকা যদি কম নেই এটা আমারও অপমান, আমার দেশের লোকেরও অপমান, তাই তো? তো সে কোনো বিনা পয়সাতেই পড়াইছে। তোরা বলবি এই তো আরও ঘোর অপমান, যে বিনা পয়সায় পড়াচ্ছে। না, বিনা পয়সায় পড়াচ্ছে মানে এটা দেশকে প্রেম করা বোঝায়, যে আমি দেশের স্টুডেন্টের জন্য আমি বিনা পয়সাতে পড়াচ্ছি, ঠিক আছে? ফাইনালি অবশেষে দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, অবশেষে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল মানে ওই কলেজের যে ডিরেক্টর আছে পাবলিক ইনস্ট্রাকশনের, আর এবং প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল কাকে বলে, প্রধানকে বলে। অফার্ড মানে তাকে প্রস্তাব দিয়েছিল, হিম মানে তাকে, আপ পার্মানেন্ট টিচিং পোস্ট। পার্মানেন্ট মানে কি স্থায়ী,
আগে অস্থায়ী ছিলেন তিনি, এবার তিনি স্থায়ী, মানে তাকে একটা স্থায়ী টিচিং পোস্ট মানে পড়ানোর পোস্ট বা পদ তাকে দিয়েছিলেন।